হাই গাইস, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা এই ভিডিওতে আলোচনা করব টাইপ 5 নিয়ে। আমাদের টাইপ 5 এ আছে তড়িৎ চৌম্বকীয় বর্ণালী ও হাইড্রোজেন বর্ণালী সম্পর্কিত এমসিকিউ গুলা। তো আমরা তড়িৎ চৌম্বকীয় বর্ণালী ও হাইড্রোজেন বর্ণালী রিলেটেড যেই প্রশ্নগুলো আসছে এই পর্যন্ত এইচএসসি বোর্ড পরীক্ষাতে, ওই প্রশ্নগুলোই আমরা সমাধান করার চেষ্টা করব। এন্ড আমরা বোর্ড প্রস্তুতিটা যাতে আমাদের খুব ভালোভাবে হয় ওই দিকে ফোকাস করি আমরা পড়াশোনা করব। তো দেখো, আমরা যদি তড়িৎ চৌম্বকীয় বর্ণালী ও হাইড্রোজেন বর্ণালী সম্পর্কিত এমসিকিউ গুলো সলভ করতে চাই, তাহলে আমাদের প্রথমেই যেইটা পড়তে হবে সেটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ অঞ্চল কয়টা, কি কি, এন্ড এগুলার তরঙ্গ দৈর্ঘ্যটা এবং এগুলার কাজটা। যেই কয়েকটা ইম্পর্টেন্ট এগুলার কাজগুলোই আমি লিখছি, তুমি এতটুকু পড়লে ইনশাআল্লাহ আমাদের পরীক্ষায় আমরা এখান থেকে কমন পাবো। তো দেখো, আমরা তড়িৎ চৌম্বকীয় বিকিরণ অঞ্চল, আমাদের তড়িৎ চৌম্বকীয় বিকিরণ অঞ্চল হচ্ছে 8টা। এই 8টা তড়িৎ চৌম্বকীয় বিকিরণ অঞ্চল তোমাকে মুখস্থ করতে হবে। 8টা তড়িৎ চৌম্বকীয় বিকিরণ অঞ্চল মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করার একটা টেকনিক হলো মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। কয়েকবার মুখ দিয়া পড়ো, মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। এটা যদি পড়তে পারো তাহলে দেখো, মহা দিয়ে বুঝাইতেছে মহাজাগতিক রশ্মি। মহাজাগতিক রশ্মি একটা তড়িৎ চৌম্বকীয় বিকিরণ অঞ্চল। তারপর হচ্ছে গামা, এটা তো জানোই, গামা রশ্মি। তারপর হচ্ছে রঞ্জন, রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মি জানো, যেটা হচ্ছে এক্স রে রশ্মি। এক্স রে রশ্মি যেটা, সেটা হচ্ছে রঞ্জন রশ্মি। তারপর হচ্ছে অতি, মানে হচ্ছে অতি বেগুনি রশ্মি। আর অতি বেগুনি রশ্মিকে আমরা ইউভি দ্বারা প্রকাশ করি। ইউভি মানে হচ্ছে আলট্রা ভায়োলেট। তারপর হচ্ছে দৃশ্যমান। তারপর হচ্ছে অবলা। অবলা মানে হচ্ছে অবলোহিত রশ্মি। অবলোহিত, এটার আমরা আই আর বলি, বা ইনফ্রারেড। ইনফ্রারেড, অবলা, অবলোহিত রশ্মি বা আইআর রশ্মি। তারপরে হচ্ছে গিয়ে মেয়ের। মেয়ের মানে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ, মেয়ের মানে মাইক্রোওয়েভ, মনে রাখবা, যেটা আমরা ওভেনে ব্যবহার করি। মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে যে চুলা টুলা হয় আর কি। তারপর রেডিও, রেডিও ওয়েভ, যেটা আমরা কোথায় ব্যবহার করি, যেটা আমরা ব্যবহার করি রেডিও টিভিতে। তারপর হচ্ছে এমআরআই, এমআরআই যন্ত্র। তারপর হচ্ছে জাহাজের সিগন্যালে আমরা হচ্ছে গিয়া রেডিও ওয়েভটা ব্যবহার করি। জাহাজের সিগন্যালে এমআরআই যন্ত্র, এটা খুব ইম্পর্টেন্ট। এমআরআই যন্ত্রে আমরা রেডিও ওয়েভ ব্যবহার করি, এটার কাজটা। তারপরে দেখো, মাইক্রোওয়েভের কাজ হচ্ছে মাইক্রোওয়েভ, ওয়াইফাই এবং মোবাইল ফোন এবং ওভেনে কাজ করি। এখন তারপরে দেখো, অবলোহিত রশ্মির কাজ হচ্ছে রিমোট কন্ট্রোল, অপটিক্যাল ফাইবার, ফিজিওথেরাপিতে কাজ করি। অবলোহিত রশ্মির কাজটা খুব ইম্পর্টেন্ট, এটার কাজটা অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার মতন। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট অবলোহিত রশ্মির কাজ, এটা হচ্ছে রিমোট কন্ট্রোল করে, অপটিক্যাল ফাইবারে, ফিজিওথেরাপিতে কাজ করে। তারপরে আরো একটা, আরো বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অতিবেগুনি। অতিবেগুনি রশ্মিটা জাল টাকা ও পাসপোর্ট, জাল টাকা ও জাল পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত হয়। জাল টাকা ও জাল পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত হয় অতি বেগুনি রশ্মি বা আলট্রা ভায়োলেট রশ্মি। তারপরে হচ্ছে রঞ্জন রশ্মি বা এক্স রে রশ্মি, এটা সবাই জানো, হচ্ছে আমাদের শরীরের অভ্যন্তরের ছবি তোলার ক্ষেত্রে এক্স রে রশ্মি ব্যবহার করা হয়, এবং এটা দিয়ে ক্যান্সার রোগের, ক্যান্সার কোষ ধ্বংসের ক্ষেত্রে এক্স রে রশ্মিটা ব্যবহার করা হয়। তারপরে দেখো গামা রশ্মি। গামা রশ্মিটা হচ্ছে খাদ্যকে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়। খাদ্যকে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়, অর্থাৎ খাদ্যের মধ্যে জীবাণু ধ্বংস করতে ব্যবহার করা হয়। আর মহাজাগতিক রশ্মি, এটা 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 দেখো, আমরা তারপরে যেটা পড়বো, এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ অঞ্চলগুলা পড়লাম, আর এগুলো পড়ছিলাম কাজগুলা, তাদের কাজগুলা। এখন যেটা পড়বো তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যের সীমাটা একটু জানতে হবে। তরঙ্গ দৈর্ঘ্যের সীমাটা একটু জানতে হবে। একটু দেখো, মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, এটা নির্দিষ্ট কোনো ঠিকানা নাই, তবে এটা হচ্ছে 10⁻⁻14 থেকে 10⁻20 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। অনেক ছোট তরঙ্গ দৈর্ঘ্য। আর যার তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট, তার শক্তি কিন্তু অনেক বেশি। কারণ কারণ শক্তির সূত্রটা কিন্তু আমরা জানি। শক্তি কিন্তু সূত্র জানি, E ইকুয়াল এইচ সি ভাগ ল্যামডা। অর্থাৎ ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য যার যত ছোট হবে তার শক্তি তত বেশি হবে। অর্থাৎ মহাজাগতিক রশ্মির শক্তি সবচেয়ে বেশি, কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট, 10⁻⁻40 থেকে 10⁻⁻20 পর্যন্ত। তারপরেরটা দেখো, তারপর হচ্ছে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, সেটা হচ্ছে 0.01 ন্যানোমিটারের থেকে ছোট। 0.01 ন্যানোমিটারের থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য।
তারপর দেখো রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? 0.01 থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে রঞ্জন রশ্মি বা এক্স রে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। রঞ্জন রশ্মি বা এক্স রে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.01 থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত। তারপরে দেখো আমাদের এইটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমি যে উপরে যেগুলো বলতেছি নিচে যেগুলো বলতেছি অত ইম্পর্টেন্ট না, আমি যে তিনটা দাগ দিছি এখানে দৃশ্যমান, অবশ্যই এই দৃশ্যমান এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা মনে রাখলে তুমি অধিকাংশ এমসিকিউ পাবা, বাকিগুলো মনে রাখলে ভালো, বাট এই তিনটা তোমার মনে রাখতে হবে। তো দেখো অতিবেগুনি রশ্মির এটার 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 তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার। অতি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 10 থেকে 380 ন্যানোমিটার, 10 থেকে 380 ন্যানোমিটার। আর দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য। শুধুমাত্র 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলাই আমরা দেখতে পাই। এর উপরে যত তরঙ্গ দৈর্ঘ্য আছে এগুলো আমরা দেখতে পাই না। এর নিচে যত তরঙ্গ দৈর্ঘ্য আছে, এর থেকে ছোট যত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আছে ওগুলো আমরা দেখতে পাই না। আমরা শুধু 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলোটাকেই দেখতে পাই। এজন্য দৃশ্যমান অঞ্চলের যে আলোক রশ্মি, দৃশ্যমান অঞ্চলের আলোক রশ্মির ব্যতিক্রম, এটা আমরা দেখতে পাই, এছাড়া বাকি একটাও দেখতে পাই না। তার মানে বাকি সবগুলোর থেকে এটা কিন্তু ব্যতিক্রম, এটা আমরা দেখতে পাই, বাকিগুলো দেখতে পাই না। তারপরে দেখো অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 780 থেকে 1 মিলিমিটার পর্যন্ত। আমি ব্যতিক্রম কালার দিয়ে দেখাইছি। 780 থেকে 1 মিলিমিটার পর্যন্ত যেই আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। ভাইয়া তুমি এই তিনটা মনে রাখবা, 380 থেকে 780 এটা হচ্ছে দৃশ্যমান, এর কম হচ্ছে 10 থেকে 380 এটা হচ্ছে অতিবেগুনি। অতিবেগুনির রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম, তার মানে এদের শক্তি কিন্তু বেশি। যত নিচে যাবা তত শক্তি কমতে থাকবে, বাট তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির পার্থক্য রেখে ব্যস্তানুপাতিক। তারপরে দেখো দৃশ্যমান তো দেখলাম, অবলোহিত দেখলাম, আমরা এখন দেখি মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত। 1 মিটার পর্যন্ত, 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বেশ বড়। তারপরে দেখো রেডিও ওয়েভ। রেডিওর যে সিগন্যাল আসে, রেডিও ওয়েভের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা 1 মিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যটা হইতে পারে। আশা করি তোমরা তরঙ্গ দৈর্ঘ্য কোনটা বলে, যে এরকম চিহ্ন তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বড় তরঙ্গ দৈর্ঘ্য রেডিও ওয়েভ। এইটা দিয়ে আমরা এই কাজ তো বললামই ফার্স্টে। তার মানে এখান থেকে আমরা যেটা জানবো, যেটা আমাদের জানা দরকার, আমাদের এই তিনটা অঞ্চলের নাম, এদের কাজ এবং এদের তরঙ্গ দৈর্ঘ্য এটা জানতে হবে। এন্ড এই সম্পর্কটা জানতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তাদের শক্তির পার্থক্যটা হইছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হবে তার শক্তি তত বেশি হবে। তরঙ্গ দৈর্ঘ্য যত বড় হবে তার শক্তি তত কম হবে, কারণ বড় হইলে এই পুরাটার মান ছোট হয়ে যাবে, কম হবে। তার মানে তোমাদের যদি আমি বলি ইউভি রশ্মির শক্তি বেশি না হচ্ছে আইআর রশ্মির শক্তি বেশি, তুমি দেখো ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হইছে 10 থেকে 380 ন্যানোমিটার, আর এটা 780 থেকে 1 মিলিমিটার, মানে এটা অনেক বড় হয়ে গেছে তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কম। তার মানে অবলোহিত রশ্মি বা আইআর রশ্মির শক্তি কম, বাট অতিবেগুনি রশ্মির শক্তি বেশি। এখান থেকে এই জিনিসটাও জানতে হবে দৃশ্যমান আলোটাই বাকি সবগুলোর থেকে ব্যতিক্রম। কেন? কারণ দৃশ্যমান আলোটা আমরা দেখতে পাই, বাকি একটা অঞ্চলের আলো আমরা দেখতে পাই না, উপরের গুলো দেখতে পাই না, নিচের গুলো দেখতে পাই না। তার মানে দৃশ্যমান অঞ্চলের আলোটাই ব্যতিক্রম। এইটা যদি আমাদের জানা হয়, তাহলে আমরা দেখবো হাইড্রোজেন বর্ণালীর সিরিজ। তুমি দেখো আমি যদি তোমাকে বলি ভাইয়া একটা হাইড্রোজেনের কক্ষপথ কয়টা বা একটা পরমাণুর কক্ষপথ কয়টা, তুমি বলবো ভাই হাইড্রোজেনের কক্ষপথ একটা না। হাইড্রোজেনের কক্ষপথ একটা না, একটা পরমাণুর কক্ষপথ একটা না, একটা পরমাণুর কক্ষপথ অসংখ্য হইতে পারে। তোমরা এতদিন যেটা জানছো এটা ভুল জানছো, হয়তো কেউ বলে নাই। যে কোনো পরমাণুর কক্ষপথ অসংখ্য হইতে পারে, বাট হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন প্রথম কক্ষপথেই থাকে স্বাভাবিক অবস্থায়। হিলিয়ামের ক্ষেত্রে ওইটাও প্রথম কক্ষপথে থাকে, লিথিয়ামের ক্ষেত্রে 2 নম্বর কক্ষপথে, 1 নম্বর আর 2 নম্বরে থাকে। এতটুকু জানছো, কিন্তু এদের কক্ষপথ অসংখ্য।
এদের কক্ষপথ অসংখ্য। যেমন হাইড্রোজেন একটা পরমাণু আছে, অনেকগুলো কক্ষপথ আছে, আরো অনেক দিতে পারতাম, অসংখ্য কক্ষপথ দিতে পারতাম। বাট হাইড্রোজেনের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রনটা থাকে প্রথম কক্ষপথে, স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন থাকে প্রথম কক্ষপথে। যদি তুমি একে তাপ দাও, উত্তপ্ত করো, তাহলে উত্তেজিত হয়ে ইলেকট্রনটা উপরে লাফায় ওঠে এরকম আর কি। তো আমরা জানলাম একটা পরমাণুর অসংখ্য কক্ষপথ থাকতে পারে। এখন আমরা যেটা জানবো যে হাইড্রোজেন বর্ণালী সিরিজ, ভাই হাইড্রোজেনে কিছু বর্ণালীর সৃষ্টি হয়। কিভাবে বর্ণালীর সৃষ্টি হয় ভাইয়া? এক নাম্বার কক্ষপথে যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসে, উচ্চ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসে, তাহলে যে সিরিজ উৎপন্ন হয় এটা বলে লাইম্যান সিরিজ। যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসে, দ্বিতীয় শক্তি স্তরে 3-এর থেকেও আইতে পারে, 4-এর থেকেও আইতে পারে, 5-এর থেকেও আইতে পারে, ইনফিনিটি থেকেও আইতে পারে। যদি উপরের শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনটা আসে, তাহলে যেটা উৎপন্ন হয় এটা বলে বামার সিরিজ। তুমি যেটা মনে রাখবা, সিরিজের নামটা মনে রাখবা, লাইম্যান বামার পেস্টেন ব্র্যাকেট ফুন্ড হামফ্রিজ। লাইম্যান বামার পেস্টেন ব্র্যাকেট ফুন্ড হামফ্রিজ সিরিজটা মনে রাখবা। N1 এর মান মানে বুঝাইছে যে প্রথম কক্ষপথে ইলেকট্রন আসবে কোথা থেকে। N2 এর মান হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ মানে ইনফিনিটি সংখ্যক কক্ষপথ থেকে যদি প্রথম কক্ষপথে ইলেকট্রন গুলা আসে নামে, তাহলে যে সিরিজ উৎপন্ন হয় এটা লাইম্যান সিরিজ। তৃতীয়, চতুর্থ থেকে যদি দ্বিতীয়তে আসে তাহলে বামার, যদি তৃতীয়তে আসে, উপরের শক্তি স্তর থেকে যদি তৃতীয়তে আসে তাহলে পেস্টেন, উপরের শক্তি স্তর থেকে যদি চতুর্থতে আসে তাহলে হচ্ছে ব্র্যাকেট, পঞ্চমে আসলে ফুন, ষষ্ঠে আসলে হামফ্রিজ। তোমরা বুঝতেই পারছো, লাইম্যানের জন্য 1, বামারের জন্য 2, পেস্টেনের জন্য 3, ব্র্যাকেটের জন্য 4, ফুন্ডের জন্য 5, হামফ্রিজের জন্য 6। তাদের সিরিয়ালি মুখস্থ করলে তুমি কিন্তু বুঝতে পারবে যে কোন শক্তি স্তরে ইলেকট্রনটা আসলে কোন সিরিজ হবে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমরা শিখলাম যে ইলেকট্রন প্রথম কক্ষপথে আসলে লাইম্যান, দ্বিতীয় কক্ষপথে আসলে বামার, তৃতীয় কক্ষপথে আসলে পেস্টেন। এখন যেটা জানবো লাইম্যান সিরিজের জন্য দেখো ভাইয়া, উচ্চ কক্ষপথ থেকে যদি নিম্ন কক্ষপথে ইলেকট্রন আসে, উচ্চ কক্ষপথে কিন্তু শক্তির মান বেশি, এখান থেকে যদি নিম্ন কক্ষপথে ইলেকট্রন আসে, তাহলে ইলেকট্রন উপরের কক্ষপথে যেই শক্তি সম্পন্ন ছিল, ও নিচে আসলে তো ওই শক্তি নিয়ে আসতে পারবে না। ও কি করবে, শক্তিগুলারে বিকিরণ করে দিবে, ত্যাগ করে শক্তি কমায়া ও নিম্ন শক্তি স্তরে আসবে। তাহলে এই যে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তির বিকিরণ করে। এখন শক্তির যদি বিকিরণ করে, তাহলে বিকিরিত শক্তিগুলো তরঙ্গ আকারে বের হয়ে যায়। তার মানে লাইম্যান সিরিজের জন্য উচ্চ শক্তি স্তরে এক নম্বর শক্তি স্তরে ইলেকট্রন যদি আসে, ও কিছু শক্তি রিলিজ করবে, যেটা তরঙ্গ দৈর্ঘ্য আকারে বেরিয়ে যাবে। এখন ওই তরঙ্গ দৈর্ঘ্যটা বিজ্ঞানীরা পরিমাপ করে দেখছে, ওইটা অতি বেগুনি অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের সমান। অর্থাৎ ওই তরঙ্গটা হচ্ছে গিয়া অতি বেগুনি অঞ্চল। ওই তরঙ্গটার জন্য যেই রশ্মিটা পাওয়া যায় সেটা হচ্ছে অতি বেগুনি অঞ্চলের রশ্মি পাওয়া যায়। অর্থাৎ লাইম্যান সিরিজের জন্য আমরা পাই অতি বেগুনি বা আল্ট্রাভায়োলেট রশ্মি। লাইম্যান সিরিজের জন্য আমরা পাই অতি বেগুনি বা আল্ট্রাভায়োলেট রশ্মি। বামার সিরিজের জন্য দেখো, 2 নম্বর কক্ষপথে, উচ্চতর কক্ষপথ থেকে যদি 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন আসে, উচ্চতর যত কক্ষপথ থেকে আসুক, যদি 2 নম্বরে আসে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সমান হবে। আর দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সমান যদি হয়, ওইটারে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে ওটাকে আমরা বামার সিরিজ বলে। অর্থাৎ বামার সিরিজের জন্য দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। তারপরে দেখো, বাকি যে পেস্টেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ সবগুলোর জন্য অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। মানে এগুলো হচ্ছে যে পেস্টেন 3 নম্বরের জন্য, এগুলো সবগুলোর জন্য অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। অর্থাৎ অতি বেগুনি পাওয়া যাবে হচ্ছে লাইম্যানের জন্য, বামারের জন্য পাওয়া যাবে দৃশ্যমান, আর বাকিগুলোর জন্য পেস্টেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ সবগুলোর জন্য অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, এইটাই ব্যতিক্রম, এইটাই শুধু আমরা দেখতে পারি দৃশ্যমান, বাকি প্রতিবেগুনির জন্য আমরা আলো দেখতে পাই না, অবলোহিতের জন্য দেখতে পাই না। তাহলে তোমাদের যদি বলি কোন সিরিজটা আসলে ব্যতিক্রমী, তাহলে অবশ্যই ওটা হবে বামার সিরিজ। ঠিক আছে, কোন সিরিজটা ব্যতিক্রমী, ওইটা হবে কি বামার সিরিজ। এবং কোনটা দৃশ্যমান সিরিজ, ওইটাও বামার সিরিজ। আশা করি বুঝতে পারছো।
তো এই কথাগুলো যদি বুঝো, আমরা একটু দেখি আমাদের প্রশ্নে কি বলছে। কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেন বর্ণালী পাওয়া যাবে? দেখো ভাইয়া, এইটা দিয়ে কি বোঝায়? ইলেকট্রনটা 7 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে আসে। এটা দিয়ে বোঝায় 6 নম্বর শক্তি স্তর থেকে 3 নম্বর শক্তি স্তরে আসে। তো একটু দেখো, এই যে হাইড্রোজেন বর্ণালীর যে সিরিজটা আছে, দেখো এইটা দিয়ে কি বুঝাইতো? ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে যদি আসে, সেটাকে আমরা বলি লাইম্যান সিরিজ। আর লাইম্যান সিরিজের জন্য আমরা পাই অতি বেগুনি রশ্মি, ইউভি, আল্ট্রাভায়োলেট রশ্মি। তো লাইম্যান সিরিজের জন্য আমরা পাই হচ্ছে, তো লাইম্যান সিরিজে কি হয় বলো? উচ্চতর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন আসে। তো এখানে এখানে এই যে 7 নম্বর শক্তি স্তর, উচ্চতর শক্তি স্তর, এটা যাতেই হোক, কিন্তু 1 নম্বর শক্তি স্তরে তো ইলেকট্রনটা আসছে। তো এটা লাইম্যান সিরিজ। তো লাইম্যান সিরিজের জন্য কিন্তু অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট রশ্মি পাওয়া যায়। তো তোমাকে বলছে কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি বর্ণালী পাওয়া যায়, তাহলে এটা হবে এটা 7 নম্বর থেকে 1 নম্বরে। এটা 6 নম্বর থেকে 1 থাকলেও ওইটাই হইতো, 3 নম্বর থেকে 1 থাকলে আনসার ওইটাই হতো, মানে 1 থাকলেই হবে যে এই শক্তি স্তরে ইলেকট্রন আসে। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর কোন সিরিজটি অতিবেগুনি অঞ্চলে দেখা যায়? অতিবেগুনি অঞ্চলে দেখা যাবে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর কোন সিরিজটি অতিবেগুনি অঞ্চলে দেখা যায়? অতিবেগুনি অঞ্চলে দেখা যায় হচ্ছে লাইম্যান সিরিজটা। লাইম্যান সিরিজটা দেখা যায় অতিবেগুনি অঞ্চলে। লাইম্যান সিরিজটা হবে। জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত আলো, দেখো জাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত হয় হচ্ছে অতিবেগুনি, এটার তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে গিয়া 10 থেকে 380 ন্যানোমিটার। তো তুমি যদি এখন এটা দাগিয়ে দাও যে জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার, ভুল হবে। এই যে 10 থেকে 380 ন্যানোমিটার, এই তরঙ্গদৈর্ঘ্যটা হচ্ছে অতিবেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য। অতিবেগুনি রশ্মি দিয়ে জাল টাকা ও পাসপোর্ট শনাক্ত করে ঠিকই, কিন্তু জাল টাকা ও পাসপোর্ট শনাক্ত করতে তরঙ্গদৈর্ঘ্যের যে সীমাটা, সেটা হচ্ছে লাগে হচ্ছে তোমার 230 থেকে 375 ন্যানোমিটার। জাল টাকা শনাক্ত করতে যে আলোটা ব্যবহৃত হয়, ওই আলোটার তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 230 থেকে 375 ন্যানোমিটারের আলো। তো অ্যান্সার হবে এটা, মুখস্থ করতে হবে। জাল টাকা বা বাষ্প শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? অবশ্যই ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি। জাল টাকা শনাক্তকরণে তোমরা এখানে দেখতে পারো জাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণে অতিবেগুনি রশ্মি ব্যবহৃত হয় বা ইউভি রশ্মি। কোনটি দৃশ্যমান বর্ণালী? অবশ্যই বামার সিরিজ হচ্ছে দৃশ্যমান বর্ণালী। এন্ড দেখো লাইম্যান বামারটাই ছিল দৃশ্যমান বর্ণালী, আমি দাগ দিয়ে দিছি। তো দৃশ্যমান বর্ণালী কোনটি? বামার সিরিজ। এন্ড বামার সিরিজটা যদি ব্যতিক্রম, যদি বলতো নিচের কোনটি ব্যতিক্রম সিরিজ, ওই সময় বামার সিরিজটাই হইতো। তো আশা করি তোমরা এই পার্টটুকু বুঝছো। আপতিত রশ্মি, তারপর এরো চিহ্ন দিয়ে বলছি ইউভি রশ্মি, আসল টাকা। আসল টাকা মানে আসল টাকার উপর আপনি ইউভি রশ্মি দিয়ে অ্যাপ্লাই করবেন। তারপর যে বিকিরিত রশ্মিটা আসবে, আসল টাকা থেকে যে বিকিরিত রশ্মিটা আসবে, সেই বিকিরিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত হবে? ভাইয়া, আহ জাল টাকা কিভাবে শনাক্ত করা হয়? তুমি যদি জাল টাকার উপর যদি তুমি অতিবেগুনি রশ্মি দাও, যেটা তরঙ্গদৈর্ঘ্য 10 থেকে 380 ন্যানোমিটার, তাহলে ওই জাল টাকার থেকে এইরকমই তরঙ্গদৈর্ঘ্যের আলোটা প্রতিফলিত হবে। বাট যদি তুমি আসল টাকার উপর অতিবেগুনি রশ্মিটা অ্যাপ্লাই করো, 10 থেকে 380 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোটা দাও আসল টাকার উপর, তাহলে আসল টাকার থেকে তোমার প্রতিফলিত যেই তরঙ্গদৈর্ঘ্যটা আসবে, আসল টাকার উপর আলোটা প্রতিফলিত হয়ে যেই রশ্মিটা আসবে, সেটা দৃশ্যমান হবে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে আসলে এই টাকাটা আসল টাকা। তো দৃশ্যমান, তাইলে বিকিরিত রশ্মি যেটা হবে সেটা হচ্ছে দৃশ্যমান আলো হবে আর কি। তো দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্য কত? দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। আর এইটা হচ্ছে অ্যাপ্লাই করবা তুমি, এটা হচ্ছে আহ আসল টাকার উপর অ্যাপ্লাই করবা। তো আসল টাকার উপর এটা অ্যাপ্লাই করলে তোমার যে ফেরতি যে আলোটা আসবে সেটা তুমি দেখতে পাবা, আর ওটা তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। বর্ণালী বিকিরণের ক্ষেত্রে কোন সিরিজটি ব্যতিক্রম? বর্ণালী বিকিরণের ক্ষেত্রে কোন সিরিজটি ব্যতিক্রম? একটু আগে আমি বলছি বর্ণালী বিকিরণের ক্ষেত্রে কোন সিরিজটা ব্যতিক্রম। তুমি দেখো এটা হচ্ছে লাইম্যান সিরিজ। কেন লাইম্যান না, সরি, বামার সিরিজ। কেন বামার সিরিজ হবে? কারণ কারণ হচ্ছে বামার সিরিজই কেবল দৃশ্যমান, বাকিগুলো সব হচ্ছে আমরা দেখতে পারবো না। কোন বিকিরিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? কোন বিকিরিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? তুমি বলো।
মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলম্বনের রেডিও, মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলম্বনের রেডিও, রেডিও এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ছিল 1 মিটার থেকে 10 কিলোমিটার, আর মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম ছিল। তার মানে উপর থেকে যত নিচে আসবা তার তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি হতে থাকবে। তুমি একটু দেখো, প্রথমে দেখছে মহাজাগতিক রশ্মি, এটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কি ছোট, কম, তোমার কাছে কোনটা সবচেয়ে বেশি? তারপরে মহাগামা, গামা তো নাই, তারপরে রঞ্জন, রঞ্জন মানে রঞ্জন আছে, তার মানে সবচেয়ে ছোট এইটা রঞ্জন। অতি, অতি মানে হচ্ছে এই যে ইউভি, ইউভি রশ্মি, তার মানে তারপরে ছোট এটা, তারপরে মানে এটা সবচেয়ে ছোট, তারপরে ঠিক বড় এটা, তারপরে বড় হচ্ছে এটা। রঞ্জন অতি দৃশ্যমান, দৃশ্যমান হচ্ছে ভিজিবল রে, ভিজিবল রেটা হচ্ছে দৃশ্যমান, তার মানে এগুলো সবগুলোর পরে ভিজিবল রেটা আসছে দৃশ্যমান আলোটা, তার মানে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হবে সবচেয়ে বেশি। তাহলে অ্যান্সার হবে এটা। প্যাস্টেন সিরিজের নিম্ন শক্তি স্তরের মান কত? প্যাস্টেন সিরিজের নিম্ন শক্তি স্তরের মান, নিম্ন শক্তি স্তরের মান 3 হবে। কেন? লাইমেন, বামার, প্যাস্টেন, 3 নম্বরে প্যাস্টেন আছে, তো নিম্ন শক্তি স্তরের মান কত হবে? 3 হবে। তারপর দেখো, অসীম দূরত্ব হতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে স্থানান্তরিত হলে বিকিরিত রশ্মিটি কোন সিরিজযুক্ত হবে? বিকিরিত রশ্মিটি কোন সিরিজযুক্ত হবে? অসীম থেকে, উপরের থেকে আসবে 4 নম্বরে, তার মানে লাইমেন, বামার, প্যাস্টেন, ব্রেকেট, ব্রেকেট, ব্রেকেট হবে 4 নম্বরের জন্য। তার মানে ব্রেকেট কোনটা? এই যে ব্রেকেটের হবে। তার মানে বলতো অসীম দূরত্ব হতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে স্থানান্তরিত হলে বিকিরিত রশ্মিটি কোন সিরিজযুক্ত হবে? এটা হবে ব্রেকেট সিরিজযুক্ত। দেখো, আমরা কিন্তু ইতিমধ্যেই জেনেছি যে তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে হচ্ছে তার শক্তি কমবে, এবং শক্তি যদি বাড়ে তরঙ্গ দৈর্ঘ্য কমবে। একটা রিলেশন কিন্তু আমরা শিখছি। কেমন রিলেশনটা ছিল আমাদের? দেখো, E ইকুয়াল hc ভাগ ল্যামডা, অর্থাৎ অর্থাৎ আমাদের শক্তিটা তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, শক্তিটা ল্যামডার ব্যস্তানুপাতিক, ল্যামডা মানেই তো তরঙ্গ দৈর্ঘ্য। তো এখন আমরা এখানে একটু বুঝতেই পারছো এটা কি লিখছি, বেনিয়া সহ কলা। এটা অনেকে লেখার পরেই বুঝতে পারছে এটা কি। আসলে এটা হচ্ছে গিয়া আমরা রংধনুর 7টা রং লিখছি। তো রংধনুর 7টা বেনিয়া সহ কলা মানে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তো তুমি দেখো, বেগুনের তরঙ্গ দৈর্ঘ্য শুরু হয়েছে কত থেকে? 380 থেকে 424। আবার দেখো 424 থেকে 450 হচ্ছে নীলের, 550 থেকে 500 পর্যন্ত আসমানি। এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেটা, আমাদের সৃজনশীলের গড় নাম্বার করতে লাগে। তারপরে দেখো 500 থেকে 575 পর্যন্ত হচ্ছে সবুজ, 575 থেকে 590 হচ্ছে হলুদ, এন্ড 590 থেকে 647 হচ্ছে কমলা, 647 থেকে 780 হচ্ছে লাল। আমরা একটা জিনিস একটু খেয়াল করছি যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এন্ড নীলেরটা তার থেকে একটু বেশি, এন্ড সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লাল আলোর। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তো বেগুনি আলোর যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে এর এনার্জির মান কি হবে? এর এনার্জির মান হবে সবচেয়ে বেশি। অর্থাৎ উপরের বেনিয়া সহ কলা মানে রংধনুর 7টা রঙের উপরের দিকের আলোগুলার শক্তির মান বেশি, এবং নিচের দিকের আলোগুলার শক্তির মান কম, কারণ নিচের দিকে তরঙ্গ দৈর্ঘ্যের মান বাড়ে। তো তোমাকে এরকম প্রশ্ন করতে পারে যে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? যেটা নিচের দিকে হবে সেটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যেটা উপরের দিকে থাকবে সেটার তরঙ্গ দৈর্ঘ্য কম। কিন্তু যেটা নিচের দিকে থাকবে তার শক্তি কম, যেটা উপরের দিকে থাকবে সেটার শক্তি বেশি। এই রিলেশনটা একটু একটু পড়তে হবে, আমাকে পারতে হবে, এখান থেকে একটু আমাদের খেয়াল করতে হবে। তো তুমি দেখো, আমাদের বলছে কোন বর্ণের আলোর শক্তি বেশি, কোন বর্ণের আলোর শক্তি বেশি। মনে রাখবা, শক্তি বেশি মানে উপরের দিকে, বেনিয়া সহ কলার উপরের দিকে যেটা থাকবে তারই শক্তি বেশি। আমি একটু পড়ার চেষ্টা করি। বেনিয়া সহ কলা, এই যে বেগুনি, 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 বেগুনি পাওয়া গেছে। আমি বেনিয়া সহ কলা দিয়ে মিলাইতাম, দেখতাম কোনটা আছে। যেহেতু বেগুনি আছে তার মানে বেগুনিরই শক্তি সবচেয়ে বেশি। এখন যদি বলতো কোন বর্ণের আলোর শক্তি সবচেয়ে কম, তাহলে কি হইতো? তাহলে অবশ্যই হইতো লাল। তাহলে কি হইতো? লাল। ভাইয়া, এটা একটু মনে রাখবে, এই প্রশ্নটা তোমার তোমার এইচএসসি লাইফের কোনো না কোনো পরীক্ষায় আসবে। এই প্রশ্নটা, কোন বর্ণের আলোর সবচেয়ে শক্তিশালী, কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, জাস্ট এইটার উপর ডিপেন্ড করে তোমার একটা প্রশ্ন আসবে, যেটা ভালোভাবে একটু মনে রাখতে হবে। তো তারপরে দেখো, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? ভাইয়া, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য একটু আগে আমরা দেখছিলাম, বাট এখানেও লেখা আছে 380 থেকে 780 ন্যানোমিটার।
দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্য। এই 380 থেকে 780 ন্যানোমিটারটাই আমরা রংধনুর 7টা রং হিসেবে দেখতে পাই। দেখো এই যে 380 থেকে শুরু হচ্ছে 780 পর্যন্ত। দেন আমি যে সিকোয়েন্সটা বললাম, তরঙ্গদৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হচ্ছে এনার্জির ব্যস্তানুপাতিক তরঙ্গদৈর্ঘ্য। তারপর তাহলে আমাদের অ্যান্সার হবে এটা। প্যাসচেন সিরিজের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তরের মান কত? ভাইয়া প্যাসচেন, লাইম্যান, বামার, প্যাসচেন নিম্ন শক্তি স্তরের মান ওখানে আসে মনে হয়। তা দেখো এটা প্যাসচেন সিরিজের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তরের মান কত? 3। প্যাসচেন বলতে 3 নম্বরে প্রশ্ন। ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে n2 এর মান কত? এটা অনেক ভালো একটা প্রশ্ন। ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে n2 এর মান কত? লাইম্যান, বামার, প্যাসচেন, ব্র্যাকেট। ব্র্যাকেটের ক্ষেত্রে n1 এর মান হচ্ছে 4, n1 এর মান 4, n2 এর মান হচ্ছে এর উপরে যা হবে, n2 এর মান হচ্ছে এর উপরে যা থাকবে, মানে 4 এর নিচে হইতে পারবে না, 4 এর উপরে যে সংখ্যাটা আছে ওইটাই হবে ব্র্যাকেট সিরিজের n2 এর মান। n2 এর মান, তাহলে দেখো ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে n2 এর মান কত? কোথায় আছে? 4 এর উপরের সংখ্যায় যে 5 আছে সেটাই হবে आंसर। n2 এর মানটা হচ্ছে যে সিরিজ বলবে ওই সিরিজের n1 এর মানের উপরের কোন একটা সংখ্যা হবে। আচ্ছা, বামার সিরিজের দ্বিতীয় লাইনের ক্ষেত্রে n2 এর মান কত? এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আরো ইম্পর্টেন্ট। বামার সিরিজের দ্বিতীয় লাইনের ক্ষেত্রে, এখানে দেখো ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে n2 এর মান কত এরকম একটা কথা বলছে, বাট নিচের প্রশ্নটা একটু ভালো করে দেখো। বামার সিরিজের দ্বিতীয় লাইনের ক্ষেত্রে তোমার বলছে দ্বিতীয় লাইনের ক্ষেত্রে, এখানে আরেকটা কথা ইম্পর্টেন্ট। একটা তো বামার সিরিজ, দুইটা কথা দেখো, তিনটা কথা। বামার সিরিজের দ্বিতীয় লাইনের ক্ষেত্রে n2 এর মান কত? n2 এর মান বের করতে বলছে। কখনো যদি তোমাকে এভাবে কোন একটা সিরিজের দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইনের n2 এর মান বের করতে হয়, ওই সময় n2 হবে n1 প্লাস লাইন সংখ্যা, দ্বিতীয় লাইন সংখ্যা। আশা করি এটা তোমরা লিখে ফেলবা। তো দেখো বামার সিরিজের n1 এর মান কত? লাইম্যান, বামার 2। বামার সিরিজের n1 এর মান কত? 2। লাইন সংখ্যা আমরা কি বলছে? বামার সিরিজের দ্বিতীয় লাইনের ক্ষেত্রে n2 এর মান, দ্বিতীয় লাইন বলছে না, দ্বিতীয় লাইন মানে 2, তার মানে n2 এর মান হবে 2 + 2 মানে 4। আশা করি তোমরা বুঝতে পারছো যে বামার সিরিজের দ্বিতীয় লাইনের ক্ষেত্রে n2 এর মানটা কত। n2 এর মানটা লাইন সংখ্যা থাকলে ওই লাইন সংখ্যাটা n1 এর সাথে যোগ করতে হয়, n1 এর সাথে লাইন সংখ্যাটা যোগ করতে হয়। এখন আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি যে বামার সিরিজের তৃতীয় লাইনের ক্ষেত্রে n2 এর মান কত? তৃতীয় লাইন বামার সিরিজের ক্ষেত্রে কিন্তু এমনি 2, তার তৃতীয় লাইনের ক্ষেত্রে 3 যোগ করবে, তার মানে 3 আর 2 যোগ করলে 5 হবে, অর্থাৎ n2 এর মান ওই সময় 5 হবে। আমি যদি তোমাকে বলতাম যে প্যাসচেন সিরিজের ক্ষেত্রে প্রথম লাইনের n2 এর মান কত? প্যাসচেন প্রথম লাইনের ক্ষেত্রে n2 এর মান বের করতে বলছি। প্যাসচেন, লাইম্যান, বামার, প্যাসচেন মানে কত? 3। n1 এর মান 3। এবং প্রথম লাইনের তরঙ্গদৈর্ঘ্য কত বলছিলাম? প্রথম মানে 1 যোগ করবো, অর্থাৎ এটাও 4 হবে। বুঝতে পারছো? তো আশা করি তোমরা এই টপিকটা বুঝছো যে লাইন সংখ্যা দিলে আমরা n2 এর মানটা কেমনে বাইর করব, n2 এর মানটা কিভাবে বাইর করব। আচ্ছা, এটা n2 না বলে তোমাকে জাস্ট n ও বলতে পারতো, তুমি n ই বাইর করতে, ওই n1 এর সাথে বাকি লাইন সংখ্যাটা যোগ করবে। আশা করি এই পার্টটা আমাদের ক্লিয়ার। 81 নম্বরে কি বলছে তোমার? লাল রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 7000 অ্যাংস্ট্রম হলে এর তরঙ্গ সংখ্যা কত? তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে বলবে। তরঙ্গ সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে যেটা হচ্ছে 1/λ, অর্থাৎ তোমাকে যদি তরঙ্গ দৈর্ঘ্য দেয়া থাকে তরঙ্গ সংখ্যারে ভাগ করে দিবা, তরঙ্গ দৈর্ঘ্য দেয়া থাকলে 1 দিয়ে ভাগ করে দিবা, তাইলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তো তোমাকে দেখো লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 7000 অ্যাংস্ট্রম দেয়া আছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 7000 অ্যাংস্ট্রম। এখন তোমরা কি জানো 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? 1 অ্যাংস্ট্রম সমান একটু মুখস্থ করে ফেলতে হবে। দেখো 7000 এই অ্যাংস্ট্রম থেকে আমি যদি মিটারে নিতে চাই তাহলে আমাকে 10⁻⁻10 দ্বারা গুণ দিতে হবে, তাহলে আমার এটা চলে যাবে মিটারে। অর্থাৎ এখানে যেটা পাইলাম আমি হচ্ছে এটা মিটার এককে তরঙ্গ দৈর্ঘ্যটা পাইলাম। তো এটা একটু ছোট করতে পারি আমরা চাইলে। দেখো এখানে 7 এর পরে 3টা শূন্য আছে, যদি 3টা শূন্য থাকে এখানে -10 এর থেকে 3 কমা যাবে যদি শূন্যগুলা বাদ দিতে চাই। তাহলে আমি যদি লিখি 7 × 10⁻, যেহেতু 7 লিখছি 3টা শূন্য বাদ দিয়ে দিচ্ছে, এখান থেকে 3 বাদ দিয়ে দিতে হবে। তো 3 বাদ দিয়ে দিলে 10⁻⁻7 মিটার হবে। তো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 7 × 10⁻⁷ মিটার,
আমাকে বলছে তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে। তো তরঙ্গ সংখ্যা যদি আমি নির্ণয় করি 1 ভাগ ল্যামডার মান বসাবো, ল্যামডার মান 7 ইন্টু 10⁻⁻7। তো এইটাকে তুমি ক্যালকুলেট করলে একটা মান পাবা। এটাকে ক্যালকুলেট করলে যে মানটা পাবা সেটা হচ্ছে 1.428 ইন্টু 10⁻6 পার মিটার। এটা ক্যালকুলেট করলে এরকম একটা পাবা, পার মিটারে পাবা, পার মিটারে। কারণ এখন তুমি তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তো এটার 1 ভাগ ল্যামডা করলে পার মিটারে চলে আসবে। তুমি এখানে খেয়াল করো, এখানে পার মিটারে কোনো 1.428 ইন্টু 10⁻³ হয় নাই, কিন্তু পার মিটারে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্সার না। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? এখন এটা একটু ক্যালকুলেট করে আমরা একটু সেন্টিমিটারে নেওয়ার চেষ্টা করি। দেখো, পার সেন্টিমিটারে নেওয়ার চেষ্টা করি। তো পার মিটার থেকে পার সেন্টিমিটারে নিতে হলে তুমি কিন্তু এটা জানো যে মিটার থেকে সেন্টিমিটারে নিতে হয় 100 দ্বারা গুণ দিয়ে, বাট পার মিটার থেকে পার সেন্টিমিটারে নিতে হইলে 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা যদি ভাগ করো, 100 দ্বারা যদি ভাগ করো, এটা হয়ে যাবে 1.428 ইন্টু 10⁻100 দিয়ে ভাগ করলে 2 কমে যাবে। 100 মানে দুইটা শূন্যের দিক থেকে 2 কমে যাবে, অর্থাৎ 10⁻4 পার মিটার। তুমি দেখো, সরি পার মিটার না, এখন পার সেন্টিমিটার চলে আসবে, পার সেন্টিমিটার, অর্থাৎ পার মিটার থেকে পার সেন্টিমিটারে আসলাম। বাট এরকম কোনো রেজাল্টও নাই। আচ্ছা হচ্ছে 14.28 10⁻³ পার সেন্টিমিটার। তুমি কি দেখো, তুমি দেখো এই দশমিকটারে এক ঘর সামনে দিয়া, এক ঘর সামনে দিয়া তুমি এই 4 এর 3 বানিয়ে দিতে পারত না? অবশ্যই পারো, দেখতে দশমিক এক ঘর সামনে গেলে ওখান থেকে কমাই দিতে হবে। তো দেখো এটা বলা যায় 14.28 ইন্টু 10⁻³ পার সেন্টিমিটার। এটা কোথায় আছে? তো আমরা আশা করি তরঙ্গ সংখ্যা বের করতে পারবো। এটা জাস্ট 1 ভাগ ল্যামডা করলে যেটা পাবো সেটাই হচ্ছে তরঙ্গ সংখ্যা। তো এখন আমাদের দেখো, ব্র্যাকেট সিরিজ কোন অঞ্চলের পারমাণবিক বর্ণালী সৃষ্টি করে? ব্র্যাকেট সিরিজ কোন অঞ্চলের পারমাণবিক বর্ণালী সৃষ্টি করে? আমরা একটু আগে এদিক দিয়ে শিখছিলাম যে লাইম্যান সিরিজ এর জন্য অতি বেগুনি পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয় ইউভি। বাবারের জন্য হয়তো দৃশ্যমান, ব্রেকেট, ফোন, প্যাস্টেন, নিচে যতগুলো আছে সবগুলোর জন্য কিন্তু হয়তো অবলোহিত। তো সবগুলোর জন্যই হয়তো অবলোহিত বর্ণালীর সৃষ্টি হইতো, নিচের যেগুলো ছিল বামারের নিচে। মনে পড়ছে তোমাদের যে চারটা করছিলাম ওইটার থেকে? ব্রেকেট সিরিজ কোন অঞ্চলের পারমাণবিক বর্ণালী সৃষ্টি করে? অবশ্যই অবলোহিত, অবলোহিত। চিকিৎসা বিজ্ঞানে ফিজিওথেরাপিতে কোনটি ব্যবহার করা হয়? এইটাও আমি পড়াইছিলাম যে ফিজিওথেরাপিতেও কিন্তু আইআর রশ্মি বা অবলোহিত রশ্মি, অবলোহিত কি বলে রশ্মি ব্যবহার করা হয়, আইআর রশ্মি। ফিজিওথেরাপিতে আইআর রশ্মি ব্যবহার করা হয়। এখন ফিজিওথেরাপিতে আইআর রশ্মি কেন ব্যবহার করা হয়? দেখো, ফিজিওথেরাপিতে তোমার শরীরে যদি কখনো থেরাপি দেওয়া হয়, আইআর রশ্মি ব্যবহার করা হয়। কোনো ধমনী বা শিরা যদি তোমার হচ্ছে সংকুচিত থাকে, ওখানে আইআর রশ্মি দিলে আইআর রশ্মি থেকে শক্তি নিয়ে ধমনী বা শিরার যে পেশিগুলো আছে এগুলো প্রশস্ত হয়। প্রশস্ত হইলে কি হয়? ওখানে রক্তের ফ্লোটা বাড়ে, রক্তের ফ্লো বাড়লে হচ্ছে শরীরের কি বলে মাসল হয়, ব্যায়াম হয়, এই অনেক কিছু। তো দেখো, এই আইআর রশ্মি দিয়ে আরেকটা প্রশ্ন আসতে পারতো যে রক্ত চলাচল বৃদ্ধি করতে কোন রশ্মি ব্যবহার করা হয়? ওইটাও আইআর হইতো, কারণ এই আইআর রশ্মি দিলে তোমার শরীরে যদি আইআর রশ্মি অ্যাপ্লাই করা হয় তাহলে তোমার ধমনীগুলা বা শিরাগুলা এগুলা হচ্ছে আইআর রশ্মি থেকে শক্তি নেয়ার ফলে এগুলা প্রশস্ত হবে, আর এগুলা প্রশস্ত হলে ধমনী বা শিরা প্রশস্ত হলে রক্ত চলাচল বৃদ্ধি পাবে। এই প্রশ্ন আসতে পারে, ধমনী বা শিরা বা রক্ত চলাচল বৃদ্ধি পায় কোন রশ্মির জন্য? সেটা হবে আইআর রশ্মির জন্য। দেখো, এটার সাথে অনেক কিছু রিলেট করলাম। চিকিৎসা বিজ্ঞানের ফিজিওথেরাপিতে কোনটি ব্যবহার করা হয়? আইআর রশ্মি। রক্ত চলাচল বৃদ্ধির জন্য কোনটি ব্যবহার করা হয়? তাও আইআর রশ্মি। ব্রেকেট সিরিজ, ফোন সিরিজ, হামফ্রেস সিরিজ, যত সিরিজ আছে সবগুলোর জন্য কি? ওইটাও আইআর, অবলোহিত বা কি আইআর একই তো, ওইটাও আইআর রশ্মি। তারপর দেখো, ক্যান্সার আক্রান্ত কোষ শনাক্তকরণ পরীক্ষায় কোন রশ্মি ব্যবহার করা হয়? এটাও আইআর রশ্মি ব্যবহার করা হয় শনাক্তকরণ পরীক্ষার জন্য। বাট এক্স-রে দিয়ে কি করা হয়? ওটা চিকিৎসা করা হয়। কিন্তু শনাক্তকরণ পরীক্ষায়, ক্যান্সার আক্রান্ত কোষের শনাক্তকরণ পরীক্ষায় কোনটি ব্যবহার করা হয়? এটাও আইআর। জৈব যৌগে কার্বন ও হাইড্রোজেন শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? জৈব যৌগে কার্বন ও হাইড্রোজেন শনাক্তকরণেও আমার আইআর রশ্মি ব্যবহার করা হয়। জৈব যৌগে কার্বন ও হাইড্রোজেন শনাক্তকরণেও আইআর রশ্মি ব্যবহার করা হয়। এখানে আমি তোমার আইআর বা অবলোহিত রশ্মির ব্যবহারগুলা এই সম্বন্ধে যে সৃজন নৈবিত্তিক গুলো আসে এগুলো আমরা দেখাইলাম।
রেখা বর্ণালীর মাধ্যমে কোনটা শনাক্ত করা যায়? রেখা বর্ণালীর মাধ্যমে মূলক শনাক্ত করা যায়, মুখস্থ করবে। এই প্রশ্নটা মুখস্থ রিলেটেড ছিল, শুধু উপরেরটাই ম্যাথ ছিল। রেখা বর্ণালীর মাধ্যমে মূলক শনাক্ত করা যায়। ওকে, রোগ নির্ণয় করা যায় না, মূলক শনাক্ত করা যায়, জাল টাকা এগুলো কিছু না, মূলক শনাক্ত করা যায়। রেখা বর্ণালীর মাধ্যমে মূলক শনাক্ত করা যায়, একটু মুখস্থ। রিডবার্গ ধ্রুবক RH এর মান কত? তোমরা রিডবার্গ ধ্রুবক RH এর মানটা এটা মুখস্থ করবা, 109678 পার সেন্টিমিটার। রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে 109678 পার সেন্টিমিটার। এখন তুমি যদি 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় এই দিক থেকে 5 গড় পিছে একটা দশমিক দাও, দেখো 5 গড় পিছে একটা দশমিক দাও, তাহলে তোমাকে ইন্টু 10⁵ করতে হবে। করলে এটা পার সেন্টিমিটার, মানে এটা তো পার সেন্টিমিটারে ছিল, অর্থাৎ এই অঙ্কটারে তুমি এই অঙ্কটা লিখতে পারো। 5 গড় পিছাইছো, এই জন্য 10⁵ দিয়ে গুণ দিচ্ছি, দশমিকটা 5 গড় পিছিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা এটা পাইলাম পার সেন্টিমিটার। এখন তুমি আমাকে বলো, সেন্টিমিটার থেকে মিটারে নিতে হইলে কি করতে হয়? সেন্টিমিটার থেকে মিটারে নিতে হইলে 100 দিয়ে ভাগ দিতে হয়, বাট পার সেন্টিমিটার থেকে পার মিটারে নিতে হইলে 100 দিয়ে গুণ করতে হবে। এটা তো উল্টা, পার ইনভার্স দেয়া। তার মানে সেন্টিমিটার থেকে আমি মিটারে নিব, ওই সময় আমি ভাগ দিব, বাট পার সেন্টিমিটার থেকে পার মিটারে নিতে 100 দিয়ে গুণ দিতে হবে। এই সংখ্যাটার 100 দিয়ে গুণ দেওয়া মানে 10 টু, মানে উপরে 5 সাথে দেবো, 2 যোগ করে দেবে আর কি, পাওয়ারটাকে 2 যোগ করে দেবে আর কি। তাহলে এটা হয়ে দেবো 1.09678 into 10⁷ পার মিটার। আশা করি রিডবার্গ ধ্রুবকের এই 3টা মান তুমি পারবা। আর রূপান্তরটা ভাইয়া যেভাবে বুঝাইছে, এটা যদি তুমি মুখস্থ করতে পারো, দেন সবগুলো পারবে। এনে ইম্পর্টেন্ট পার সেন্টিমিটার থেকে পার মিটারে নিতে হলে কি করতে হবে? সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে ভাগ দিতে হবে, আর পার সেন্টিমিটার থেকে পার মিটারে নিতে হলে গুণ দিতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে দেখো আমাদের হচ্ছে রিডবার্গ ধ্রুবক RH এর মান কত? এই দেখো 1.09678 into 10⁷ পার মিটার। তার মানে আমাদের অ্যান্সার হবে এটা। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটি? তারপর দেখো হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যাস্টেন সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো অ্যান্সার গুলো কিরকম মনে হচ্ছে, RH এর সাথে সম্পর্কযুক্ত একটা অ্যান্সার। তো এই প্রশ্নটা সমাধান করতে হলে আমাকে যেটা জানতে হবে তরঙ্গ সংখ্যা। দেখো আমরা তরঙ্গ সংখ্যা μ0 = 1/λ এটা পড়ছিলাম। আর আমরা যারা এই অধ্যায়ের ঘ নম্বর প্রশ্ন করতাম, তারা কিন্তু জানতাম 1/λ = RH into 1/n1² - 1/n2²। দেখো এটা আমরা সবাই জানতাম। তো এই সূত্রটা আরেকটু আছে, যদি এখানে H না দাও তাহলে তুমি এখানে ইনটু Z² করবা। Z² মানে কি? H মানে কি? হাইড্রোজেন ছিল, তা হাইড্রোজেনের Z কত, পারমাণবিক সংখ্যা কত? 1 দিলে কি না দিলে কি, এই জন্য আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে Z² কথাটা ইউজ করি না। বাট হাইড্রোজেন না দিয়ে যদি হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম দিতাম, তাহলে এখানে Z² ইউজ করতাম, আর এই Z মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো আমরা এখান থেকে যেটা দেখলাম, তরঙ্গ সংখ্যা কি, তরঙ্গ সংখ্যাটা কিভাবে বাইর করা যায়? তরঙ্গ সংখ্যাটা কোন একটা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা ভাগ দিলে, 1 দিয়া তরঙ্গ দৈর্ঘ্যে ভাগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। এবং আমরা চাইলে এই সূত্র ইউজ করে তরঙ্গ সংখ্যা বের করতে পারি। তো তুমি এখন একটু বুঝো যে তরঙ্গ সংখ্যা আর ল্যামডা কিন্তু ব্যস্তানুপাতিক। তরঙ্গ সংখ্যা আর ল্যামডা ব্যস্তানুপাতিক। তরঙ্গ সংখ্যা আর ল্যামডা ব্যস্তানুপাতিক একটু জানলাম, অর্থাৎ তরঙ্গ সংখ্যা বেশি হলে ল্যামডা কম হবে, ল্যামডা কম হলে তরঙ্গ সংখ্যা বেশি হবে। আবার আরেকটা সূত্র আমরা জানতাম, আরেকটু দেখি, E = এনার্জি hc/λ, অর্থাৎ এনার্জিটাও তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এনার্জিও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ব্যাপারটা এরকম হয়ে গেল না যে এনার্জিও তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, তরঙ্গ সংখ্যাও তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাহলে এনার্জি আর হচ্ছে তরঙ্গ সংখ্যা তারা সমানুপাতিক, বাট তাদের সাথে ল্যামডাটা ব্যস্তানুপাতিক।
তো এইটা যদি আমরা একটু জানি, এখানে দেখো আমাদের কি বলছে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজের তোমাকে বলছে বামার সিরিজের। ভাইয়া বামার সিরিজের জন্য N1 এর মান কত? লাইমেন বামার N1 এর মান 2। বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটি হবে? সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটি হবে? সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা তুমি কখন পাবা? সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কখন পাবা? দেখো তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন যখন পাবা তখন দেখো এই সূত্রটা যদি ইউজ করো, তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন পাইতে হইলে N1 এর মান যদি 2 হয়, বামার সিরিজের N1 এর মান যদি 2 হয়, তাহলে তাহলে আমাকে বলো N2 এর মান কত দিলে তুমি তরঙ্গ সংখ্যাটা সর্বনিম্ন পাবা? অবশ্যই 3 দিলে। 4 দিলে কিন্তু সর্বনিম্ন পাবা না, 4 দিলে একটু বড় পাইবে, 5 দিলে আরো বড় পাইবে, 7 দিলে আরো বড় পাইবে। বাট N2 এর মানটা 3 দিলে কিন্তু তরঙ্গ সংখ্যা কি পাবা? তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন পাবা। তার মানে N2 এর মান তুমি কি দিবা? N2 এর মান 3 দিবা। N2 এর মান 3 দিলে N2 এর মান যদি 3 দাও, তাহলে দেখো এই তরঙ্গ সংখ্যার ইকুয়েশনটা কিরকম হয়? তরঙ্গ সংখ্যার ইকুয়েশনটা ওই সময় হবে RH। এখানে দেখো আমরা আমাদের যেহেতু বলছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, তাহলে আমরা হাইড্রোজেন ইউজ করি RH। 1/N1 স্কোয়ার, বামারের জন্য N1 স্কোয়ার মানে 2 স্কোয়ার, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। এখানে জাস্ট কেবল 3 দিলেই, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা পাওয়া যাবে। 3 দিলে, 4 দিলে সর্বনিম্ন পাওয়া যাবে না, ওটা আরেকটু বড় হয়ে যাবে। 5 দিলে আরেকটু বড় হয়ে যাবে। তো আর Z স্কোয়ার কি, 1 স্কোয়ার, এটা দেওয়া লাগবে না। তো দেখো ইকুয়েশনটা কিরকম হয়, কিরকম দেখো, এখানে থাকুক আর ভিতরে থাকে হচ্ছে 1/4 - 1/9। একটু যদি এটা আমরা ক্যালকুলেশন করি, তাহলে নিচে হবে 4 নং 36। দেখো এখানে RH থাকুক, নিচে 4 নং 36। আমরা যদি একটু ভাগ করি তাহলে 9 - 4 হবে। তাহলে অ্যান্সার যেটা হবে RH ইন্টু 5, 9 - 4 মানে 5/36। তোমরা দেখবা এই অ্যান্সারটা কোথাও আছে কিনা, 5RH/36। আমরা কিন্তু এটাকে চাইলে এরকম লিখতে পারতাম 5RH/36। অর্থাৎ অর্থাৎ আমার হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি হচ্ছে 5RH/36। আশা করি এটা বুঝতে পারছো। তো এখন এখন তোমাকে যেটা বলছে যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে পেস্টেন সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য কত হবে? দেখো ভাইয়া এটা একটু কঠিন ছিল প্রশ্নটা, কঠিনও না সহজেই, কিন্তু তুমি যদি এই ব্যাপারটা একটু জানো। আমরা একটু এটা মুছে দিই। এখন একটু খেয়াল করো, তো এটাকে বলছে পেস্টেন সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য। ভাইয়া পেস্টেন সিরিজের জন্য N1 এর মান কত? লাইমেন বামার পেস্টেন N1 এর মান হচ্ছে 3। পেস্টেন সিরিজ N2 এর মান কত হবে? পেস্টেন সিরিজ N2 এর মানটা কার উপর ডিপেন্ড করবে? ডিপেন্ড করে তুমি N2 এর মানটা নিবা। অবশ্যই হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে পেস্টেন সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য কত হবে? দেখো সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য এই ব্যাপারটা তোমাকে বলছে। তাহলে তরঙ্গদৈর্ঘ্য সর্বোচ্চ পাবা কার জন্য? তরঙ্গদৈর্ঘ্য সর্বোচ্চ, দেখো তরঙ্গদৈর্ঘ্যটা কিন্তু এটার সাথে ব্যস্তানুপাতিক। তো তরঙ্গদৈর্ঘ্যটা সর্বোচ্চ যার জন্য পাবা, এইটার মান যদি সবচেয়ে ছোট হয় তাহলে এটার মানটা হবে বড়, তরঙ্গদৈর্ঘ্যের মানটা সবচেয়ে বড় হবে। তো এইটার মান সবচেয়ে ছোট কত হবে? 3 এর পরে তুমি যেটা দিবা সেটা হচ্ছে গিয়ে 4। তো এটা 4 দাও, তাহলে 4 দিলে দেখো আমরা যদি মান বসাই তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে 1/λ যদি বাইর করতে চাই, এটা দেখো আমরা কিন্তু চাইলে এটাতে RH লিখতে পারতাম। RH ইন্টু 1/N1 এর মান দিব পেস্টেনের জন্য 3 মাইনাস সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্যের জন্য এটার মান দিবা, পেস্টেনের উপরেরটা দিব 4 স্কোয়ার। তাহলে যেটা হলো অ্যান্সারটা হলো RH ইন্টু 9 মাইনাস 1/16। তো তোমরা যদি একটু ক্যালকুলেশন করলে যেটা পাবা, দেখো আমরা একটু সামনে যাই, RH এখানে H দিবা যেহেতু হাইড্রোজেনের কথা বলছি। তো তুমি লসাগু করলে 144 পাবা, 144 ভাগ দিলে 16 মাইনাস 9 হবে। তো ক্যালকুলেট করলে আলটিমেটলি হবে আমার এটা হবে কত? 16 থেকে 9 গেলে তোমার থাকবে 7RH ডিভাইডেড বাই 144। তাহলে ল্যামডা ইকুয়াল কি হবে? এটা যদি উল্টে দাও
তাহলে ল্যামডা ইকুয়াল হবে, অবশ্যই মানটাকে উল্টে দিতে হবে, 144 ডিভাইডেড বাই 7 RH। তো তুমি দেখো তোমার হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে পেস্টেন সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য কত হবে? সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য হবে 144 ডিভাইডেড বাই 7 RH। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ওয়াইফাইতে কোন অঞ্চলের তড়িৎচুম্বকীয় বিকিরণ ব্যবহৃত হয়? দেখো আমরা ওখানে চার্টটা করছিলাম। ওয়াইফাইতে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। ওয়াইফাই তারপর ওভেন, এগুলো মাইক্রোওয়েভ ওভেন যেগুলো ছিল এগুলাতে কোন অঞ্চলে তড়িৎচুম্বকীয় ব্যবহার করা হয়? এটা হচ্ছে মাইক্রোওয়েভ তড়িৎচুম্বকীয় বিকিরণ ব্যবহার করা হয়। কোন রশ্মিটির শক্তি সর্বাধিক? দেখো ওই যে এখানে চার্টটা ছিল, মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলামায়ের রেডিও। উপরের দিকে শক্তি সর্বোচ্চ, নিচের দিকে সে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ। তো মহার শক্তি সর্বোচ্চ বেশি, মানে মহাজাগতিক। কোন রশ্মিটির শক্তি সর্বাধিক? মহাজাগতিক কি আছে? নাই। তারপরে কি গামা আছে, তার মানে গামাটারই শক্তি সর্বাধিক। তারপর দেখো নিচের কোন নিউক্লিয়াসটি NMR সক্রিয় বললে তুমি দেখবা অযুগ্ন প্রোটন আছে কোনটাতে? ওইটাই হচ্ছে NMR সক্রিয়। কেন অযুগ্ন প্রোটন? এর কারণে স্পিনটা একমুখী হয়, এর জন্য তুমি জাস্ট NMR সক্রিয় যে তুমি বলো, তুমি দেখবা অযুগ্ন প্রোটন যেটার মধ্যে আছে ওইটাই। তুমি দেখো এখানে এই যে অক্সিজেনের প্রোটন কিন্তু 8টা যুগ্ন জোড়ায় আছে, এটারও 8টা জোড়ায় আছে, এটারও 8, মানে এটার 6টা জোড়ায় আছে, এটা 16টা জোড়ায় আছে। বাট হাইড্রোজেনের ক্ষেত্রে প্রোটনটা কিন্তু অযুগ্ন অবস্থায় আছে, একটা আছে। তার মানে এইটাই NMR সক্রিয় যেটা সেটার হচ্ছে প্রোটন সংখ্যা বিজোড় হইতে হবে, অযুগ্ন হইতে হবে। MRI কি? MRI হলো ম্যাগনেটিক রেজোন্যান্স ইমাজিং। এটা হচ্ছে চৌম্বকীয় অনুরণ প্রতিচ্ছবিকরণ। আমরা একটু এটা মুখস্থ করে ফেলবো। MRI কি? চৌম্বকীয় অনুরণ প্রতিচ্ছবিকরণ। তো আশা করি তোমরা আমাদের এই টপিকটা বুঝতে পারছো।